সংসদ দেখলাম, মনটা ভরে গেছে, সবাই নির্যাতিত, নিপীড়িত, মজলুম। আর একজন জালেম ছিল, সেটা রাষ্ট্রপতি। এটা সালাউদ্দিন ভাই যেভাবেই বলুক, কিছু করার নাই, উনি জালেম ছিলেন, বাকি সবাই আমরা ছিলাম মজলুম। আমি ধন্যবাদ জানাই যে আমাদের ইসলামরা প্রতিবাদ করছেন, যারা করছেন। এটা তো সে ডিজার্ভ ছিল, সে সর্বাধিনায়ক ছিল। 2 তারিখ পর্যন্ত সেনাবাহিনী গুলি করছে, হেলিকপ্টার চালাইছে, ড্রোন উড়াইছে, কোথায় কোথায় জনসমাবেশ সেখানে গুলি করছে, বিডিআর গুলি করছে। কোনোদিন সে একটা কথা বলে নাই, কোনোদিন কোনো কথা বলে নাই, চুপ করেছিল। শপথ নিতে আমরা বাধ্য হয়েছি তখন, এখন বাধ্য না তার অধীনে। সালাউদ্দিন ভাই যাই বলুক, তখন ওই সময় ওই পরিবেশে ইয়াং ছেলেরা কি করবে? সবাই তো বাটপারি, থামাই দিয়ে এনে বসে দেয়। এটা দোষ যদি দেওয়া হয়, আসিফ নজরুলকে ভাইকে দিতে হবে। উনি এদের মধ্যে ম্যাচিউর ছিলেন। শপথ তার কাছে নেওয়া যাবে, শহীদ মিনারে শপথ নেওয়া হবে, বা 3 নেতার মাজারে শপথ নেবে, এটা আসিফ নজরুল ভাইদের সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। বাট সর্বনাগায় দেখা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধানের একটা কর্তৃত্ব ছিল, যার প্রেক্ষাপটে অনেক কিছু হয়েছে। আর যেই কারণ 3টা দিচ্ছে, তা তো অবশ্যই আরো অনেক কারণ আছে আপা। এই যে গুম খুন হয়েছে এত বছর ধরে, উনি কিন্তু কোনোদিন কথা বলেন নাই, কখনো বলেন নাই। এবং যে বিচার হচ্ছে, যে ইউএন এর টিম আসতেছে, কোথাও ইন্টারফেয়ার করেন নাই, এবং এটা তাড়াতাড়ি বিচার করা হোক, কখনো বলেন নাই। তুমি রাষ্ট্রের প্রধান হয়ে আপনার এত বেতন, এত সেনাবাহিনী, এত পিজিআর এসএসএফ দিয়ে পালা হচ্ছে, বুয়া জিনিস রে, দরকার নেই। তো আমাদের না থাকলে কি সমস্যা আমাদের বলেন তো? প্রেসিডেন্ট যদি না থাকে আমার দেশে, চুপ্পু গেট আউট চুপ্পু বলছে, আপনার ঠিকই তো বলছে, উনি না থাকলে আমার কি হবে? আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে নাকি? না। কিন্তু 5 তারিখে তো উনি একটা ইস্যু ছিলেন, উনি আর সেনা প্রধান তো একটা ইস্যু ছিলেন। 5ই আগস্টের কথা চিন্তা করেন, যখন শেখ হাসিনা চলে 5ই গেলেন। আগস্ট ওই দিনে আমাদের বড়, ওইটাই আমাদের বড় ভুল। 5ই আগস্টে সেনাবাহিনীর প্রধান এই চুপ্পুকে লাইমলাইটে নিয়ে আসছে। ছাত্ররা তো চাই না, চুপ্পুকে আউট করতে চাইছে। সেনা প্রধান বিএনপির জন্য বাই করে দেওয়া হয় নাই। কি সমস্যা ছিল একজন নতুন একজন কাউকে বানাইলে? এমন কিছু হয়তো না থাকলে আসলে বিপ্লবের পর পুরোনো লোক কেউ থাকে না। সব কটা সচিবকে বের করে দেওয়া উচিত ছিল। সেকেন্ড ম্যান উইল টেক ওভার, ফার্স্ট ম্যান শুড গো ব্যাক। তো কেউ প্রতিবাদ করে নাই। অল সিনিয়র সচিব শুড গো ব্যাক, এবং যে নর্মাল সচিব সে টেক ওভার করবে, এটাই উচিত ছিল। সেনাপ্রধান থাকার কোনো অধিকার ছিল না, সেগুলি চলছে। সেই 3 বাহিনী প্রধান থাকবে না, তারা গুলি ছুটছে, তারা প্রতিবাদ করে নাই, একটা ভালো বুদ্ধি দেয় নাই। এখন দোষ তো সবারই আসবে, কেউ কে ছাড় নাই। আপনি মনে করেন এই 626 জন এগুলি আসবে না? আমরা তো ঈশ্বরকে, আমি যখন মিলিটারি পুলিশ মেজর 90 সালে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে এই ঈশ্বরকে দেখতে দেয়নি, আমাদের এই অফিসের ঈশ্বর, তাকে তো অ্যারেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে কেন দেখতে দেওয়া হয়েছে? কে দিছে এই প্লেনের তেলের ভাড়া? কে দিছে? জনগণ দিছে, আমাদের টাকা দিয়ে। আমাদের এই ফ্যাসিস্টকে আমরা পার করে দিয়ে দিই ভারতে। ওর সাথে নাকি আবার জেনারেল লোক গেছে, কয়েকজন লোক দিছে। কারা করছে? এটা সবার বিচার হইতে হবে, তাহলে এই দেশ ঠিক হবে না তো। মাঝামাঝি কাজ করার কোনো অবকাশ নাই। এখন যে কাজ আজকে সংশোধন হয়েছে, ভালো লাগছে। দুই দলের সবাই মজলুম, তারা যেন কেউ যেন জালিম না হয়, ওই ধরনের আইন প্রণয়ন করবে, দেশের জনগণের পাশে থাকবে, জনগণের কথা বলবে, একটা সঠিক সিদ্ধান্তে আসবে, মিলেমিশে আমরা থাকবো। আমি এই প্রত্যাশাই করি। আমার ধন্যবাদ। কিন্তু আপনি যে বলছেন যে এই চুপ্পুকে না রাখলে হতো, সেনাপ্রধানকে না রাখলে হতো, কিন্তু 5ই আগস্টের কথা আপনি চিন্তা করেন। 5ই আগস্টে আমি আবারও একই প্রশ্নই করছি। 5ই আগস্টের আপনি চিন্তা করেন, 5ই আগস্টের সময় এই চুপ্পু এবং সেনাপ্রধান যদি 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত সেনাপ্রধান যদি না থাকতো, তাহলে দেশে কি পরিস্থিতি তখন হতো? তখন তো কোনো সরকার ছিল না, কিছুই ছিল না। তখন আপনারা কি করতেন? আপনারা কি এরপর হজম করলেন? হজম করলেন না না আপা, 5 তারিখ শুনেন আপা, 5 তারিখে সকালবেলা আমি ক্যান্টনমেন্ট মেট্রো ডিউটিতে বেরোতে পারি নাই। আমাদের মেট্রো ডিউটিতে কোনো বুয়াকে ঢুকতে দেয় নাই, যেন লোকা। আমার 1.5 ঘন্টা ডিলে হয়েছে ক্যান্টনমেন্টে ডিউটিতে বেরোতে। এবং বের হওয়ার পরে এই সারা মহাখালী দেখলাম সব চলে যাচ্ছে, কালেজে পড়াশোনা চলে যাচ্ছে। আমার কথা বলেন, 5 তারিখ 8 তারিখ যে সময়টা থাকো, কি হইতো? কি হয়েছিল? এই জনগণ ছাত্ররাই ছিল, আসিফ নজরুল তো ছিলই, ছাত্রদের ঢাকা ইউনিভার্সিটির। আমাদের চুপ্পু চলে গেলে কি সমস্যা থাকতো? চুপ থাকাতে কি লাভ হয়েছে বলেন আমার? আমাদের সরকার গঠন দরকার ছিল, নেতৃত্ব দরকার ছিল, একটা ভাষণ দরকার ছিল। সেই ভাষণটা সেনাপ্রধান দিচ্ছেন, আমি দায়িত্ব নিচ্ছি। এবং একটা নিরপেক্ষ লোকের দরকার ছিল আমাদের। এমন কিছু হয়ে যাইতো না থাকলে, যার জন্য এত সমস্যা।
3 দিনের জায়গায় 7 দিন 10 দিনের ডক্টর ইউনূস যদি একদিন আগে আসতে পারতেন, আমি 10 দিন পরে আসতে পারতো, বা ডক্টর ইউনূস না আসলেই বা কি হইতো, অন্য কেউ হইতো। কারো ছাড়া কোনো জিনিস চলে না, এই জিনিসটা ভুল। বেসিক জিনিস যে আপনি সৎ থাকেন, আপনাদের দেশপ্রেম থাকে, যে কেউ যে কোনো দায়িত্ব পালন করতে পারবে, অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলি ছাড়া। যেখানে দরকার আছে, এই জন্য দরকার আছে বৈঠক, আলোচনা, সমঝোতা, দেন সিদ্ধান্তে পৌঁছা। সবাই তো সব জ্ঞান থাকে না, তো এমন কিছু হয় নাই যার জন্য ওনাকে দিতে হবে। আমি আচ্ছা, মনে করেন আপা, আরেকটা বিষয় যেটা উনি যে 3টা পয়েন্ট দাঁড় করেছে এই যে জামাতের আমির, উনি বলছেন যে আচ্ছা গুম খুনের ব্যাপারে বা জুলাইতে যা হয়েছে সেই ব্যাপারে কিছু বলে নাই, কিন্তু মানে উনি যেই দাবি করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, ওনার কাছে মানে যে 5ই আগস্টে উনি যে বক্তব্য দিয়েছেন, আবার পরবর্তীতে সাংবাদিকদের উনি যে বক্তব্য দিয়েছেন সেটার সাথে পার্থক্য, তো এই পার্থক্যটা আসলে কেন করলেন উনি? পার্থক্য তো করবেনই তো বাবা। এবং তিনি এটা হলো না না আপা, না না আপা, আপা এটা হলো ওয়াকারা শেখ হাসিনা। ওয়াকারা শেখ হাসিনা প্রেসিডেন্ট এক জায়গায়, ওয়াকারা শেখ হাসিনা আরেক জায়গায়। মানে যা বলছে ওয়াকার, উনি তাই বলছেন। এখন একটু সরে গেছে, তখন বলছেন না, আমি তো কাগজপত্র খুঁজে পাচ্ছি না। এটা তো বেশি। শেখ হাসিনাকে বলবে ওয়াকার আপনি সাইন করেন, এই সাহস ওয়াকারের ছিল? বাংলাদেশে কোনো জেনারেল আছে? দুইটা জিনিস মনে রাখেন আপা, শেখ হাসিনা এই যে এরা এত বেশি ক্ষমতাশালী করে ফেলা হয় ফ্যাসিস্টের মাধ্যমে, কেউ যে তার নীতির বিপক্ষে কথা বলবে এই সাহস কারো নাই। ফালতু কথা বলে লাভ নাই। হাসিনা কোথাও কোনো সিগনেচার করে নাই, এটাই বাস্তবতা। আর হকারের বুদ্ধিতেই উনি প্রেসিডেন্ট বলছেন, ওই জন্য হকারকে কৃতিত্ব দিতে হবে যে প্রেসিডেন্ট যদি মিথ্যা বলায় দেশকে স্টেবিলাইজ করা হয়েছে। বড় কথা হইলো এরা পলায় গেছে, ও সাইন করলে কি না করলে কি ডাজন্ট ম্যাটার এট অল। কিন্তু উনি তো ওয়াকার আমাকে শিখিয়ে দিয়েছে, আমি এটা এটা বলেছি। এটা কি কখনো বলবে আপা? কোন একশো ওনার জীবন কাহিনীতে লিখবেন যে এটা কি কেন বলছেন? কথা পাবেন না তো সিগনেচার করা কাগজ, এটাই বাস্তবতা। কোন এত সাহস কারো আছে না জেনারেল যে প্রেসিডেন্ট সাইন করে চুপ করে বলা যায়? হাসিনারে বলা যায় এত চরম ফেসিস্ট যে সিগনেচারটা করে নিয়ে আইসু? অসম্ভব। আপনি মনে করেন, আমি আরেকটা জিনিস বলি, নেতৃত্বের ভাব দেখেন। হাসিনার যদি 5 স্টার 6 স্টার লাগায় জ্যাকেট টাকা যায় আর্মির, ওই সমরস্ত্র খেলাধুলা মাঠে যখন যায় খুব খুশি হয়, ক্যাপ পড়লে 5 স্টার লাগায়, হাসিনা খুব খুশি হয়, পালে আর্টিস্টটা হাতে দিয়ে দেয়। কিন্তু বাংলাদেশ আর্মিতে এমন কোন জেনারেল আছে যে খালেদা বলবে আপা এই ক্যাপটা বানাবে, ক্যাপটা পরে 5 স্টার, খালি ওনার চোখের দিকে তাকাবে, ওদিকে গায়ে বেয়ে যাবে সে। এটার ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব একটা অনৈতিক চরিত্র ধারে শাসক ছিলেন আমাদের। আমরা আসলে তাকে তেল মারতে মারতে এই পর্যন্ত নিয়েছি। আমি নতুন সরকার, আমি আশা রাখি তারা রাষ্ট্রকে দলীয় করবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, প্রশাসন চলবে প্রশাসনের মতো, পুলিশ পুলিশের মতো, পুলিশ হবে সেবক। ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে সেনাবাহিনী, বাইরে না, এখনো বাইরে। এই জন্য সেনাবাহিনীকে রাখা হয় নাই। তারা প্রশিক্ষণে থাকবে, ক্যান্টনমেন্টের ভিতরেই থাকবে, তার ভিতরে বাইরে না। এই পেরিমিটার পরিষ্কার করে দেশ চালানোর জন্য আমি অনুরোধ করি সবাইকে। ধন্যবাদ। কিন্তু ওই যে 600 জনের কথা, 626 জন না 56 জন, তাদের 626 জন, 626 জন। তো তাদের ব্যাপারটা আসলে সামনে আসছে না কেন? মানে তারা কিভাবে গেল, কি করলো এখন? এখন বলতো আনবে কিভাবে আপা? সব জায়গায় কিন্তু জেনারেল ওয়াকার। আমরা কি আনতে পারছি? এই দেশে জেনারেল ছিল, সব তো বলাই গেছে। ওয়াকার জেনারেল ওয়াকার জানতেন না? সবই জানতেন। আমি চিঠি পাইনি, দেখি নাই। আরে আশ্চর্য কথা, তোমার ডিজিএফআই কেন? জেনারেল মোদী চলে গেল, উনি কি করছেন? ওনার সাথে তো ভালো সম্পর্ক, কিন্তু নিয়ে আসেন নাই কেন? ডিজিএফআই ভারতে চলে যায়, এর চেয়ে লজ্জা কি দেখতে পারে আমাদের সেনাবাহিনীর? এই জেনারেল সব কটা বের করে দেওয়া উচিত, তার যখন বিশ্বাস করে। ডিজিএফআই হয়েছে না, র্যাঙ্কটা লাগাই ভারত। কি কি এমন হলো রে ভাই, ভারত যাইতে হবে? তার যাইতে হবে কেন? তার স্টাফ অফিসার তো আছে। এমনকি টাকা পড়ছে আমাদের ন্যাশনাল ডিফেন্স, মানে ডিজিএফআই যাইতে হবে, অন্য কোনো লোক নাই, এনএসআই নাই। কি এমন হয়েছে আমি তো কিছু বললাম না। আমি দুঃখিত, আমি মানে লজ্জিত যে আমাদের এখন আত্ম জ্ঞান হয় নাই, এখন আমাদের শিক্ষা হয় নাই। পুরো দেশ জনগণ আমরা ইন্ডিয়ান, কিন্তু ডিজিএফআই বুঝে নাই কেন? মানে ওনার কাজের জন্য দিয়েছেন সে ডিজিএফআই এর। উনি তো ক্ষমতায় নিলেন মাত্র, আরো কি কাজ নতুন করে পড়লো আপা? আমি আপনি জোর করে আমার মুখ দিয়ে বলাবেন কি কাজ পড়লো ওনার? ওনার দেখতে হবে। ওনার 2 নম্বর লোক আছে, 3 নম্বর লোক আছে, সিভিলিয়ান এমপ্লয়ি আছে, তারা যাবে। এমন কি জিনিস? ওখানে আমাদের এমএসসি আছে, তারা কথা বলবে। ওনার দেখতে হবে কেন? এটা সাপোজ টু ফেস এনিওয়ার। আমরা তো সেরকম রাষ্ট্র না। উনি ভালো জানেন, উনি ভালো জানেন যে জন্য গালাগালি করতেছি আমরা।
ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তারা ভালো বুঝবেন কেন পাঠাইছেন, তার করবে। আমি তো চাই না আমার দিদি যে ভাই বিতর্কিত হোক, কেন যাবে? রবি ভাই রাগ করবে? রাগ করবে না তো, নাসির ভাই রাগ করবে না। আমাদের গোয়েন্দা পাতা আমাদের ব্যক্তিগত, আমাদের জিনিস। আমি তার চেহারা তো দেখাইতে চাই না কাউকে, কে তার চেহারা কেউ চিনুক, আমি এইভাবে তো চাই না। বাক্য গেছেন, যাও আপা। জি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ, ধন্যবাদ আপা। জি, শুনবো আপনাকে আবারও। আমি মনির ইসলাম রবি আপনার কাছে শুনতে চাচ্ছি, বিএনপি বারবার প্রশ্রয় দিচ্ছে এই রাষ্ট্রপতিকে, এই রাষ্ট্রপতিকে নিয়ে আজকে যে এটা শুরু করছে, মানে আপনি তো দেখেন যে শান্তিপূর্ণ সংসদ সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে, শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণটাকে মানতে পারেনি বলেই আজকে যে হট্টগোলটা করতে হয়েছে। এবং বাহিরে এসে সাংবাদিকদেরকে খুবই ভাবে যেটা বলেছেন জামাতের আমির, তিনটি কারণ উল্লেখ করেছেন তিনি। আপনার কাছে কি মনে হয় বিএনপির আশ্রয় প্রশ্রয়ে রাষ্ট্রপতি আমির ছিল, এখনো থাকবে? ধন্যবাদ। সম্মানিত উপস্থাপিকা, আমার সাথে বিজ্ঞ আলোচক, আমাদেরকে যারা দেশে প্রবাসে দেখছেন সকলকেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আপনার যে কথা বলছেন ওটা হলো যে হাসিনুর সাহেবের লোক কথা বলতে গেলে উনি তো কথা বলে সে জায়গায় থাকে না, সরে যায় হাসিন, এটা সমস্যা। উনি ডিজিএফ এর কথা বলছেন, এটা দিয়ে শুরু করি। আমরা ডিজি কে পারে একটা ডিল করেছি ভারতের সাথে, যে ডিলটা আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। সকল বিষয়ে সরকারের গোপনীয়তা রক্ষা করতে হবে। যদি ব্যর্থ হয় তাহলে তো সেটা সমস্যা হতে পারে। এখন আর বলতে অসুবিধা নেই, যেহেতু এটা আমরা সফলতার মুখে দেখেছি। যিনি নির্বাচনের জন্য প্রাণ দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, শহীদ হাদি, তার হত্যাকারীরা ভারত ছিল। তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার জন্য আমাদের এটা ডিল করা প্রয়োজন ছিল। কারণ আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই বিষয়ে প্রথমেই বলেছিল, নির্বাচনকালীন প্রত্যেকটা সমাবেশে উনি বলতেন যে হাতির হত্যার বিচার করা। সেইটাই তিনি স্মরণ রেখেই এই ডিলটা করেছেন এবং হাতির হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছেন এবং কূটনৈতিক চ্যানেলে এখন আমাদের সাথে যে চুক্তি আছে ভারতের বন্দি বিনিময়, সেই চুক্তির মাধ্যমে তাদেরকে আনার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। যাকে একটু এই জায়গায় থাকুক, তারপরে ভালো যার শেষ ভালো তার সব ভালো, এ কথাটা আমার না, এটা বিশেষ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের। আমরা শেষ ভালোটা করতে পারলে সব ভালো। হাসিনুর সাহেবের মতো এরকম জেনারেলরা হাজার চিল্লাইয়া রাস্তায়, আমার মতো রবিরা চিল্লাইয়া 24,000 না আরো যদি 48,000 রক্ত দেয়, তারপরেও হাসিনা স্বৈরাচার এটা বিশ্বাস করাইতে হইলে সারা বিশ্বকে সেই ধরনের একটা গ্রহণযোগ্য ব্যক্তির দরকার। সে গ্রহণযোগ্য ব্যক্তিটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা আজকে সেই জিনিসটা বুঝিয়ে দিয়েছে সারা বিশ্ব। শুধু জাতি নয়, সারা বিশ্ব আজকে দেখেছেন যে হাসিনা কি সেটা এই সংসদে হাসিনার লোক দাঁড়িয়ে তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করেছে। তিনি বলেছেন হাসিনা স্বৈরাচার, হাসিনা দুর্নীতিবাজ এবং হাসিনা সরকার আপনার ফেসিস্ট। সারা ওয়ার্ল্ডকে আজকে মেসেজ দিয়ে দেওয়া হলো যে হাসিনা নিয়োজিত প্রেসিডেন্ট চপ্পু আজীবন বাকশালী, সে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে হাসিনাকে প্রেসিডেন্ট বলেছে, হাসিনাকে স্বৈরাচার বলেছে এবং দুর্নীতিবাজ বলেছে। এটা তো আমাদের বড় অ্যাচিভমেন্ট। আপনারা তো শেষটা দেখবেন, শুরুতে যদি লাফালাফি করেন তাহলে তো মুশকিল। আপনারা তো শেষটা দেখতে চান না, শেষটা কি হয়েছিল সেটা তো আপনি দেখবেন। আমরা তো অত্যন্ত খুশি যে শাহাবুদ্দিনের মতো লোক, যিনি হাসিনার দ্বারা নিয়োগকৃত, তিনি দাঁড়িয়ে বলছেন যে হাসিনা একজন ফ্যাসিস্ট, হাসিনা স্বৈরাচার, হাসিনা দুর্নীতিবাজ। এই শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে যে কথা আজকে আপনি বলছেন, হাসিনুর সাহেব শাহাবুদ্দিন চুপ্পু আজকে বলছেন সংসদে দাঁড়িয়ে, এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে সারা জীবনের জন্য, কেউ মুছে ফেলতে পারবে না। বলেছে 5ই আগস্টে যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, সমবেদনা জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে। কে দিয়েছে? শাহাবুদ্দিন দিয়েছে। ওর মুখ দিয়ে বলায়া তারেক রহমান সারা বিশ্বকে জানিয়ে দিল যে এই দিস এন্ড দ্যাট ফ্যাক্টস। আমরা এই জন্যই সবকিছুই তুলনা করি বা কথা বলি, তার শেষটা না দেখে, যার জন্য আমাদের এই অবস্থা।
এক, দুই হলো দেখেন আজকে যে কথা আমরা বলছেন, একটা নক্করজনক ঘটনা এখানে ঘটেছে। আসলে সব একজন সেনা কর্মকর্তা, আমার সাথে উনি বিশ্লেষক আলোচক যিনি আছেন, বাংলাদেশের স্বাধীনতার মূল স্তবকটা কি, সেটা হলো আমার একটা ভূখণ্ড, একটা পতাকা, আর একটা হলো আমার জাতীয় সঙ্গীত। যখন জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল, বিরোধী দলের নেতারা, বিরোধী দলের যারা নাকি এমপি, তারা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে চান নাই, বসেছিলেন, আপনারা দেখেছেন সেখানে। হাসনাত আব্দুল্লাহর রিকোয়েস্টের শেষ সময় তারা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছে, প্রদর্শন করছে। এই যদি মন মানসিকতা হয়, তাহলে আপনারা এই রাষ্ট্রের সবকিছু ভোগ করবেন, এই রাষ্ট্রকে সিম্বল হিসেবে ব্যবহার করবেন, কিন্তু এই রাষ্ট্র স্বাধীনতাকে স্বীকার করবেন না। এত বড় দুঃসাহস দেখানো আপনাদের কি উচিত হয়েছে? জনতা যদি প্রশ্ন করে তার উত্তর কি দিতে পারবেন? কেন এমনটা করলেন? আপনারা আজকে শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে প্রশ্ন করছেন। শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে ঢুকে আপনারাই তো একটা সরকার বানাইছিলেন। শাহাবুদ্দিন চুপ্পুরি দিয়া আপনারা শপথ করে দেশ শাসন করেছেন 18 মাস। এখন প্রশ্ন উঠলে আপনারা সালাউদ্দিন কি বললো সেটা নিয়ে তর্ক করেন। সালাউদ্দিন তো সালাউদ্দিনের কথা বলেনি। সালাউদ্দিন আমার মতো একজন মানুষ, আমি যেরকম চোখে দেখেছি এখন বলছি, সালাউদ্দিন সাহেব ঠিক চোখে দেখে সেটাই বলছে। অপরাধের কি হল? আপনারা তো করেছেন, আপনাদের শপথ করলেন, আপনারা নিজের এমপি রাজা শপথ করলেন, কিভাবে করলেন? শাহাবুদ্দিনের মনোনীত লোক আপনাদেরকে শপথ বাক্য পাঠ করেছে। তাহলে এটা কি গ্যাজেট করতে হয়েছে না? আমাদের চিফ ইলেকশন কমিশনার শপথ পড়াবে সংসদ সদস্যদের, এটা কিন্তু গ্যাজেট করতে হয়েছে। এটা তো বিধান নাই আমাদের, এটা তো অর্ডিন্যান্স জারি করতে হয়েছে, এবং এই রাষ্ট্রপতি তো অর্ডিন্যান্স জারি করছে। তো সে যখন আপনারা শপথ করলেন, তখন শাহাবুদ্দিন হলো আলেমে ওলামায়ে মাওলানা কুতুবে রব্বানী সিদ্দিকী, আর যখনই বিএনপি এনে সংসদে তাকে ভাষণ দেওয়া হবে, তখন বিএনপি হলো সবুল পাটপার গুন্ডা এবং প্রেতাত্মা। স্ববিরোধী কথা বলবেন না, রাজনীতি করেন, রাজনীতির অবস্থায় কথা বলবেন, স্ববিরোধী কথা বলা ঠিক না। তখন আমি চাপে পড়ে করছিলাম। কেন চাপে পড়ে করবেন? আপনি কে? আপনার মতো লোকের মনোনীত করছে উপদেষ্টা হওয়ার জন্য, আপনি চাপে পড়ে কেন করবেন? বিধান আছে না, চাপে বললে আজকে রাষ্ট্রপতির ভাষণ শুনবো না, বিরোধী দলের অধিকার আছে, ওয়াক আউট করছেন। আপনি সেদিন ওয়াক আউট করতেন, শপথ করতেন না? পাক্কা বেটা, আপনারা হাসিনা রেখা দিয়েছেন, চপুর কাছে যায় শপথ করেন। লজ্জা শরম আপনাদের থাকা উচিত। বড় বড় কথা সব জায়গায় বলবেন না। যারা বলে ওদেরকে নিয়ে আসেন, ওদের সাথে ডিবেট করবো। যদি যুক্তি তর্কে হারাই দিতে পারে, তাহলে রাজনীতি করবো না জীবন। সেই তো আমরা বলি, জি, শেষ আর করুন। কথা বাড়াইলাম না। ধন্যবাদ। রোজার মাস তো রেগে গেছেন আপনি। আমি নাসিরউদ্দিন জাহাঙ্গীর আপনার কাছে শুনতে চাইবো যে মনির ইসলাম রবি ভাই যেটা বলছে, আচ্ছা মানে ওয়াকআউটের ঘটনাটা আপনার কাছে শুনবো, শাহাবুদ্দিন চুপুর ব্যাপারে হট্টগোল বা ওনার ভাষণ শুনতে চাইনি, কিন্তু মনির ইসলাম রবি ভাই একটা পয়েন্ট তুলে ধরেছে, জাতীয় সঙ্গীতের সময় সম্মান প্রদর্শন করতে চাইনি, যদিও সেই দৃশ্যটা আমি নিজে দেখিনি, ওনার বক্তব্য থেকে শুনলাম বা পত্রিকা আমি সেভাবে পাইনি। তো আপনার কাছে শুনতে চাই যে আসলে জাতীয় সঙ্গীতের ব্যাপারে কেন এত আপত্তি, এবং জাতীয় সঙ্গীত বিভিন্ন জায়গায় কিন্তু জাতীয় সঙ্গীত হবে, বিরোধী দলীয় নেতারা থাকবে, তখন তারা কি বারবারই এরকম করবে, জাতীয় সঙ্গীতকে প্রত্যাখ্যান করবে বা মুক্তিযুদ্ধকে প্রত্যাখ্যান করতে চায় তারা? ধন্যবাদ আপা। ধন্যবাদ হাসিনুর স্যার এবং রবি ভাইকেও। রবি ভাইয়ের সাথে এর আগে অনেকবার কথা বলার সুযোগ হয়েছে। বিএনপির অনেক ভাইরাই টকশোতে আসে, তাদের সাথে কথা হয়। আমি তাদের ভিতরে রবি ভাইকে একটু আমার কাছে মানে অনেক জেন্টেল মনে হয়েছে, সত্য কথা যেটা আগে বেটে বলেনি। উনি আজকেও অনেকগুলো সব ভালো কথা বলেছেন, আবার সেই গতানুগতিক যেটা মানে দলের সাফাই তাও গাওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রপতির পক্ষে যেভাবে সাফাই বিএনপি গিয়ে যাচ্ছে, তো প্রথম কথা যে আপনি যেটা প্রশ্ন করলেন যে আমি ওটা দেখি নাই, তবে যদি হয়েও থাকে, দেখেন রবি ভাই যে কথা বললেন যে একটা রাষ্ট্রের স্তম্ভগুলোকে উনি ব্যাখ্যা করছেন, ডেফিনেশন দিয়েছেন যে উনি যে রাষ্ট্রের ব্যাখ্যাগুলোর মধ্যে একটা দেশের ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং দেশের জাতীয় সঙ্গীত পতাকা, এই তিনটাকে উনি হাইলাইট করছেন। এর ভিতরে তিনটার ভিতরে একমাত্র জাতীয় সঙ্গীত পৃথিবীতে অনেক রাষ্ট্রে চেঞ্জ হয়েছে, ভূখণ্ড চেঞ্জ হয় না নর্মালি, ভূখণ্ড ঠিক থাকে, পতাকাও চেঞ্জ হয়, সুতরাং
বিরোধী দলের যেটা একটা আপত্তি ছিল, এই যে শ্রী শ্রী রবি ঠাকুরের লেখা এই বঙ্গভঙ্গের এই গানটাকে জাতীয় সঙ্গীত নিয়ে একটা আপত্তি করেছে। তারা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আপত্তি তোলে নাই, এই গানটা চেঞ্জ করতে বলেছিল, এই সঙ্গীতটাকে চেঞ্জ করতে বলেছিল, এতটুকুই। তো সেটারই একটা দাবির ভিত্তিতে হয়তো আজকে সেরকম, যেহেতু বাংলাদেশ আজকে একটা নতুন বাংলাদেশ শুরু হয়েছে দীর্ঘ 17 বছর পর, যে একটা পার্লামেন্ট, প্রাণবন্ত পার্লামেন্ট আমরা দেখেছি, সেই পার্লামেন্টের স্বাভাবিকভাবে তাদের সেই পুরনো দাবি, এই দাবিটা শুধু বিরোধী দল না, অনেক জ্ঞানী গুণী মানে বুদ্ধিজীবী এবং শিক্ষক সমাজ তারাও এ ব্যাপারেও বক্তব্য দিয়েছে যে না, কোনো কিছু যে চেঞ্জ করা যাবে না, জাতীয় সঙ্গীত তো আর কোরআনের আয়াত না, বাইবেলও না, এটা চেঞ্জেবল, এটা হতেই পারে। শ্রী শ্রী রবি ঠাকুরের এই গান নিয়ে অনেক বিতর্ক আছে, এই সঙ্গীতের ব্যাপারে অনেক হিস্টরি আছে, সেই দৃষ্টিকোণ থেকে হয়তো সেটাই তারা বলতে পারে বলে আমি মনে করছি। যাই হোক, এটা হলো আপনার প্রশ্নের উত্তর। এবার আসি আপনার যেটা পয়েন্ট, সেটা হলো যে এই যে আজকে রাষ্ট্রপতিকে ভাষণ, যেটার ব্যাপারে বিরোধী দলের আমি দেখলাম খুব সুন্দর শুরু থেকেই তারা যে আজকে প্রথমে সংসদের যে সভাপতি নির্বাচিত হলো ডক্টর মোশাররফ হোসেন খন্দকার, ওনাকে সমর্থন দিলেন বিরোধী দলীয় এখানে উপনেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, তারপরে স্পিকারকে ধন্যবাদ জানালেন, ডেপুটি স্পিকারকেও স্বাগত জানালেন, সবই খুব ভালোভাবেই আগাচ্ছিল। যেটা কালকেও বা আগে থেকে আমরা শুনে আসছিলাম এবং আজকেও যেটা পার্লামেন্টে আমরা দেখলাম, সেটা হলো যে সে রাষ্ট্রপতি উপস্থিতি এবং রাষ্ট্রপতির সংসদে ভাষণ, সংবিধানের 70 অনুচ্ছেদের এই ভাষণ। ঠিক আছে, সংবিধান এই সংবিধান নিয়েই তো কথা, এই সংবিধানের এই মারপেচ নিয়ে গত কয়দিন ধরে আলোচনা চলছে যে আমরা এই জুলাই সনদের মাধ্যমে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে। এই সালাউদ্দিন সাহেবের ওনার একটা কথা সবসময় যে আমরা সংবিধানের বাইরে যাব না। আজকেও বেগম খালেদা জিয়ার দেখলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তার বক্তব্যে খালেদা জিয়ার অবদানের কথা বলছেন। তাহলে বেগম খালেদা জিয়ার সেই কথাটা কি সালাউদ্দিন সাহেবরা একেবারেই সেই আস্থা করে নিক্ষেপ করে দিলেন, যে কথাটা বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। আর সেই সালাউদ্দিন সাহেবরা এখন কি করছে, সেই সংবিধানকে তারা বুকে আগলাই নিয়ে সেই ফেসিবাদের সংবিধান, যে সংবিধান দিয়ে 17 বছর জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ভোটের তোয়াক্কা না করে একটার পর একটা সরকার গঠন করে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সংবিধানকে উনি এত ভালোবাসেন কেন, এত এই সংবিধানের প্রতি ওনার মায়া মহব্বত কেন? ওনার নেতৃত্ব এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছেন, কারণ সংবিধানের দোহাই দিয়ে দিয়ে বারবার ফেসিস্ট এদেশের জনগণের এগেনস্টে এসে বারবার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই সংবিধানের দোহাই দেওয়াটা একদমই মানানসই না, এটা যুক্তিযুক্ত না। এই জন্য উনি এই যে শুরু থেকে সংবিধানের কথা বলে এসে আজকেও এই ফেসিস্টের মানে সহযোগী এবং রাজসাক্ষী এই প্রেসিডেন্ট, তাকে সংসদে বক্তব্য না দিলে, আচ্ছা দেশের আপনি একটা জিনিস বলেন, দেশের একটা প্রধানমন্ত্রী পদ তো সাংবিধানিক পদ, এত বড় একটা দায়িত্বশীল ব্যক্তি, নির্বাহী বিভাগের প্রধান, গোটা রাষ্ট্র যাকে ঘিরে পরিচালিত হয়, সেই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, তো রাষ্ট্রের কোথায় সংকটে পড়েছিল? রাষ্ট্র কি অচল হয়ে গেছিল না বন্ধ হয়েছিল? 3 দিন এদেশে সরকার ছিল না, তো রাষ্ট্র কি ওই 3 দিন চলে নাই? ওই 3 দিনকে এদেশের মানুষ খায় নাই, ঘুমায় নাই, ওই 3 দিনকে এদেশের মানে কোনো কিছু ছিল, প্রশাসন সবই তো কম বেশি চলেছে। তাহলে রাষ্ট্রপতিকে ছাড়া একেবারে চলবেই না। রাষ্ট্রপতি 70 অনুচ্ছেদে বক্তব্য না দিলে কি সংকট হবে সংবিধানে, ওরকম আমি এটা পড়েছি, এত কঠিন করে কিছু বলা নেই আপা, যে এটা আপনার কি মনে হয় না যে সেটা না হয় ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে যে এইগুলা বলানো হলো, বা রাষ্ট্রপতি যে বললো আওয়ামী লীগের কথা, সেই আওয়ামী লীগেরই একজন হয়ে উনি এগুলা বললেন, তো সেটা কি বিএনপির সার্থকতা না যে সংসদে দাঁড়িয়ে এগুলা বলানো হয়েছে ওনাকে দিয়ে? এটা সার্থকতা আমি খুব একটা পাই না, আমি বরং এটার মধ্যে এই রাষ্ট্রপতির দিশেরিতেই পাচ্ছি যে উনি এক মুখে জয় বাংলা আর এক মুখে বাংলাদেশ জিন্দাবাদ, মানে এই এত কথা বলতে পারে, মাশাআল্লাহ দিলে আমাদের এই মহামান্য আল্লাহ ওনাকে হায়দারাজ করুক, আরো মনে অনেক শুনতে পাবো। উনি কয়েকদিন আগে আপনি একটা জিনিস আবার মনে করাই দিই, দেখেন দলীয় সরকারের অধীনে প্রেসিডেন্ট হলেই যে শুধু দলের গুণগান গাইবে, রবি ভাইকে মনে করে দিচ্ছি, রবি ভাই যখন 2006 সালের তত্ত্বাবধায়ক সরকার ছিল, যখন বিএনপির জোট সরকারের সময় প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ, তিনি দলীয় সরকার ছিল, তিনি কি সেই সংকটকালে বারবার বিভিন্ন শ্রেণী পেশার সাথে উনি মত বিনিময় করে উনি কি দেশটাকে ঠিক করার জন্য, বিরোধী মতকে ম্যানেজ করার জন্য 2-3 বার তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করে নাই? ওনার কি এই উদ্যোগ আমরা চোখে পড়ে নাই আমাদের? রবি ভাই আপনি কি ভুলে গেছেন সেই ইয়াজউদ্দিন সাহেব কত চেষ্টা করেছে, শেষ পর্যন্ত অনিলেবেনের সরকার আসছিল, কিন্তু ওনার চেষ্টায় কমতি ছিল না। তাহলে এই বর্তমান প্রেসিডেন্টের এই যে হাসিনার ফেসিবাদী আচরণের বিপক্ষে কি পদক্ষেপ ছিল?
একটা বলেন ওনার জন্য যে আপনারা এত সাফাই গাইছেন ভাই, মানে আমাদের কোনো অসুবিধা ছিল না রবি ভাই, যে গান অসুবিধা নাই, কিন্তু উনি একটা এক্সাম্পল তৈরি করতে পারতেন, ছোট্ট করে হলো উনি বঙ্গভবনে একদিন ডাকতে পারতেন বিরোধী মতকে, এই বৈষম্যদের ছাত্রদের সাথে বসতে পারতেন। ওই সময় আন্দোলনের শুরুতে উনি কোনো পদক্ষেপ নেই, উনি তো ওই যে সেই পাশ হয়ে সালাম করা প্রেসিডেন্ট, উনি তো সেই পাশে, উনি কি করে এটা করবেন ভাই ভাই? শুনেন শুনেন উনি ভাই, একটু ইন্টারাপ্ট করলাম এটা আছে কিনা আপনাকে, সেটা একটু ইন্টারাপ্ট করি না, জাহাঙ্গীর সে ইন্টারাপ্ট করি। শুনেন, সেদিন বঙ্গভবনে প্রথম দৌড়াইয়া গেছিল আমাদের ছাত্র প্রতিনিধিরা এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, এবং সেখানে চা খেয়েছে, কফি খেয়েছে, সেখানে একটা সংসদ বানাইছে, সরকার বানাইছে, সবকিছু আপনাদের জন্য যায়। বিএনপি করলে সেখানে না যায়। দাদা, এইগুলি বলে ভাই, এভাবে একতরফা বললেন না, একতরফা বললেন না। উনি না না ভাই, রবি ভাই, উনি অপরাধ স্বীকার করতো, আমি মেনে নিতাম। আপনাকে ভাই, আমি ভুল করছি। বক্তব্য হচ্ছে না, না না না, উনি তো অপরাধ করছেন। না না না, উনি অপরাধী বলে বলা হচ্ছে, অবশ্যই তো। আরে ভাই, আর অপরাধী চাই না। আমি বললি ভাই, আমি না, না। আপনি অসুন্দর ক্ষমা, এটা হলো এক চ্যাপ্টার, আর আমি আপনার বাসায় গেলাম, চা খাইলাম, সেটা হলো আরেক চ্যাপ্টার। সেটা ক্ষমার লোকে কি আছে? আপনি একটার মধ্যে আরেকটা ঢুকাই দিলেন। আপনি গেলেন কেন? আরে আপনি যাবেন কেন তার বাড়িতে? তার বাড়িতে যাবেন কেন? তখন তো সুযোগ ছিল না যাওয়ার, শতবার সুযোগ আচ্ছা ছিল। আচ্ছা, আপনি তো গেছেন। এটার উত্তরটা আমি দিচ্ছি, এইটার উত্তরটা আমার মনে আপনি জানেন, আমি মনে করে দিচ্ছি। এই যে 2-3 দিন গেল সরকার গঠন করার ক্ষেত্রে রাষ্ট্রপতির বা অধীনে শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার কেন হলো, এই হিস্টোরিকে আমরা তখনকার বিপ্লবীদের মুখে আমরা শুনি নাই। পরবর্তীতে যে তখন বিএনপির বর্তমান চেয়ারম্যান, তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে কি এই আন্দোলনকারীরা যোগাযোগ করে নাই? ফখরুল সাহেবের সাথে আলাদা, তারা সবাই এক ব্যাপারে, এবং বর্তমান সেনাপ্রধান সহ সবাই এক ব্যাপারে ছিল যে না, এই ইন্টারিম গভর্নমেন্ট হবে, কোন রকমই এই হলো বিপ্লবী সরকার যুক্তি কিংবা আপনার। জাতীয় সরকার। শুনেন, এই লোক আপনাকে জাহাঙ্গীর ভাই বলি না, শুনেন শুনেন, আপনি বলেন না, আপনার বলাটা আমি বুঝতে পারছি, এই জন্য বলি যে এরা নাকি রক্ত দিয়া হাসিনার মতো স্বৈরাচারের উৎখাত করে দিতে পারে, এর ঠুনকা অজুহাতে চোখ পুরো বাসায় রাখবে, চা খাবে তার পাশে। এটা হলো বীরের পরাজিতর ভূমিকা, বীরের আমি ভূমিকা। এটা বলি, তো সে যখনই জাতীয় সরকার হলো না, বিএনপির বাধার মুখে, বিএনপির অনেক কিছুই বাধা দিচ্ছে, আবারও তো বিএনপির বাধার মুখে, বিএনপি বাধা দিলে আপনি মানবেন কেন? আপনি তো হাসিনা রেখা দিয়েছেন। আচ্ছা শুনুন, আপনি তো মানবো কেন? বিএনপি কি? বলতে বিএনপি তো কিছুই না, ডাইরেক্ট বলছি। টোকা দিলে পড়ে যাবে বিএনপি। বিএনপি নিজেই তো জেলে দেখতো, এই যে আপনি বিরোধিতা করতেন, আপনি বিএনপির উপরে গাড়ি চাপ করতেন, তাহলে বিএনপির গাড়ি দৌড়টা পায় বিএনপির সাথে আবার আপনি এই কথাটা ঠিক হলো না লাগিয়েছেন। 5 আগস্টের পরে তো বিএনপি নাই, মানে বিএনপি তো কোনো ইয়ে নাই, বিএনপিও তো 5ই আগস্টের পরে, রবি ভাই, 5ই আগস্টের পরে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার কথা ছিল না। এটা হয়েছে বিএনপির মানে মানে শক্ত অবস্থানের কারণে, যে তারা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আসবে, তারা এসে নির্বাচন দেবে, তারপরে তারা ক্ষমতায় আসবে, ভালো কথা। সেই জন্য জাহাঙ্গীর ভাই শুনেন, আপনাকে বলি না না, আপনি আরেকটা কথা বলছেন, আপনি উত্তরটা নেন। আপনি 72-এর সংবিধান আমাকে মিন করে বলছেন, তাই বলছি 72-এর সংবিধান হলো পৃথিবীতে বর্তমানে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সংবিধান। 72-এর সংবিধান না না কি কইছে দেখেন আপনি, 72-এর সংবিধান বলতেছে নাগরিকদের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এত দ্বারা আমরা এই গণপরিষদ অর্থ 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নবম মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা নিবদ্ধ করিলাম। এবং আপনাকে আমি আরেকটু এটার সাথে যোগ করে দিই, এই সংবিধানে লেখা আছে জাতির প্রতি বলে কোনো কথা নাই। এই সংবিধানে 7 মার্চের ভাষণের কথা নাই। শেখ মুজিব নিজে সংবিধান রচনা করেছেন, তিনি নিজেকে নিজে জাতির পিতা ডিক্লেয়ার করে নাই। এটা হাসিনা করেছে 15 সংশোধনী দিয়ে, যার জন্য আপনারা এই সংবিধান নিয়ে এত কথা বলার সুযোগ পাচ্ছেন। সংবিধানে কি লিখবেন? কি লিখবেন? ফৌজদারি বিচার না, একজন লোককে হত্যা করলে 302তে ফাঁসি হবে, এটা তো আবার পুনরায় লিখবেন। আচ্ছা পুনরায় লিখবেন, কি লিখবেন নতুন করে? ওটা বলেন, নতুন করে সংবিধান কি রচনা করে একটা দেখান। না না, আপনারা কি তাহলে কি আপনার এটা কি আপনার দলের বক্তব্য স্পষ্ট করে বলে যে আপনারা 72-এর সংবিধানে যাবেন সব বাদ? আমি যে কথা আপনারা বলছি, 72-এর সংবিধানে যে কথা, যে শেখ মুজিব নিজে 72-এর সংবিধান প্রণয়ন করছে, সে নিজেকে জাতির পিতা বলে না। এই সংবিধান না জাতির পিতা বলে না, আপনি আমার উল্টাটা, আমি কথাটা শেষ করি। সেখানে তো সে নিজেকে নিজে জাতির পিতা ডিক্লেয়ার করে নাই। 7 মার্চের ভাষণকে সে স্বাধীনতার ঘোষণা বলে নাই। এটা তো 15-10 সংশোধনীতে, এটা 15-10 সংশোধনীতে শেখ হাসিনাই না এগুলি লাগাই তো আজকে এই গ্যাঞ্জামটা শুরু হয়েছে। এগুলো বাদ দিয়ে আপনারা সংবিধান রাখবেন।
যদি তাই হয়, এই যে 15 বা 16 বার যদি সংবিধান কারেকশন করে, আমরা এই কথাই যে এখন যে সংবিধান রানিং আছে, এই সংবিধানটা তার মানে এটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে না এবং সারা দেশের মানুষের মতভেদ প্রকাশ করে না। সুতরাং এই সংবিধান বাতিল করতে হবে। বাতিল করা কারেকশন বাতিল করা না করা এই শব্দের সাথে আপনার নামে চুপ করে 8 মাস নিয়ে তো 8 মাস মিটিং না এই সংবিধান বাদ করবেন না রাখবেন এটা হলো আপনাদের ব্যাপার, পার্লামেন্ট বলছিল। আমি আপনাকে একটা কথা বলে দিই, শুনুন, আপনাদের সুযোগ ছিল, সুযোগ কাজে লাগান নাই। 1975 এই সংবিধান স্থগিত করেছিল জিয়াউর রহমান। 1983 সালে এই সংবিধান স্থগিত করেছিল এরশাদ। যে ভাই আমি বলি তো সংবিধান স্থগিত করে স্থগিত হয়েছে। আপনি দেখেন এর আগের যে তত্ত্বাবধায়ক সরকার আর্মি ব্যাগ ফখরুদ্দিন মইনুদ্দিন, সংবিধান স্থগিত হয় নাই। 24 সালে ইয়াজউদ্দিন সাহেবের যে ইন্টারিম গভর্নমেন্ট, সংবিধান স্থগিত হয়নি, কন্টিনিউ করছে। মানে কথার মধ্যে হলে মানে প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায়। যেখানে শেষ করছি আমি সেখান থেকে বাকিটুকু কথা বলে শেষ করি। সব যুক্তি তর্ক রবি ভাই দেওয়া যাবে, আপনার সব যুক্তির ঊর্ধ্বে হলো কোনোভাবেই আজকের এই পবিত্র মানে সংসদে, পার্লামেন্টে আজকে এরকম একটা শুভ দিনে 17 বছর পর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পার্লামেন্টে এরকম একজন ফ্যাসিস্টের সহযোগীকে ওখানে প্রেজেন্স করা কিংবা তার বক্তব্যে এত টেবিল চাপড়িয়ে এত আনন্দ কিংবা তাকে বাহবা শুভেচ্ছা জানানোর কোনো জরুরি ছিল না। ও তো কইছে হাসিনা সরেচার, এর লেগে তো টেবিল চাপড়াইছি। ও কইছে হাসিনা দুর্নীতিবাজ, এর লেগে টেবিল চাপড়াইছি। ও বলছে হাসিনা ফ্যাসিস্ট, এই জন্য টেবিল চাপড়াইছি, এখনো টেবিল চাপড়াইলাম। আচ্ছা, তো ভালো কথা, টেবিল চাপড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু ওনার যে দায় স্বীকার গুলো সেটা উনি করুক। ওনার ব্যর্থতার দায় উনি বক্তব্যে সেটা বললেন না কেন, সেটাও বলুক। এটা বলতে হবে। হ্যাঁ, আমি ব্যর্থ ছিলাম, আমি এই জায়গায় আমার লিমিটেশন ছিল, আমি জাতির কাছে ক্ষমা চাই। আমি সংসদে উঠে প্রথমে ওনার ওই শহীদদের প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশের আগে ওনার আগে সরি বলা উচিত ছিল। ওনার আগে সরি বলা, ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ সর্বাধিনায়ক পদে থেকেও ভাই আমি তোমাদের এই জীবনকে রক্ষা করার জন্য আমি কোনো পদক্ষেপ যে বিষয়টা স্বীকার করে, স্বীকার করলে এটাও এক ধরনের মার্জনার মধ্যে পড়ে, স্বীকার করাটাও মার্জনার মধ্যে পড়ে। আপনারা বিজ্ঞ মানুষ, অনেক লেখাপড়া করছেন, উনি তো স্বীকার করছে যে 24-এ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, তার মানে হলো সে সারেন্ডার করছে, সে এখানে পরাজিত হয়েছে। উনি রবিভাই স্বীকার করছে আগের সরকার ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, সেটা উনি বলছে, আর আন্দোলনকারীদের কৃতজ্ঞতা স্বীকার করছে, কিন্তু নিজের কথা কিছু বলে নাই। উনি কি সফল আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে, তার মানে হলো এটাই তো এক ধরনের ক্ষমা। আপনি বলছেন যে স্বীকার করে নাই, মানে উনি ওনার অপরাধটা যে উনি আগে একরকম ছিল এখন আরেক রকম, ঠিক আছে, উনি স্বীকার করে নাই, নিজের অপরাধটা স্বীকার করে নাই। এবং তাতে রবি ভাইরা যদি সন্তুষ্ট হয় তাহলে আপনারা সন্তুষ্ট হতে পারেন, কিন্তু দেশের জনগণ সন্তুষ্ট না, দেশের জনগণ সন্তুষ্ট না, আমরা এতে হ্যাপি না। ওনার এই বক্তব্যের পক্ষে নিশ্চয়ই নেক্সট অধিবেশন মানে যেদিন আবার মুলতবি শেষ হবে, আবার শুরু হবে, সেদিন সংসদরা নিশ্চয়ই ধন্যবাদ জানিয়ে ওনার পক্ষে সবাই গিয়ে বক্তব্য দিবে। সেটা হবে আরেকটা লজ্জাস্কর পর্ব, সেটা হবে আরেকটা লজ্জাস্কর পর্ব। সুতরাং এটা আমরা আশা করি নাই। এখন এই চুপুর বক্তব্য নিয়ে, ধন্যবাদ নিয়ে, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিভিন্ন রকমের বক্তব্য দেবে, সাফাই গাওয়া হবে, এটা একেবারে এই 5ই আগস্টের পর এটা এই জাতি আশা করে না। তো আশা করি রবি ভাই আপনি বিষয়টাকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন, জাস্ট দলীয় দৃষ্টিতে না, এবং একই সাথে জনগণের পালসটা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ আপা। ধন্যবাদ। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আমরা এই পালসটা বুঝতে চেষ্টা করবো। আপনার যে কথাটা আমাদের বলছেন, আপনি দেন এই শাহাবুদ্দিন চক্কুর লোকে বইয়া বঙ্গভবনে 4 কপি খায় সরকার বানাইছেন, আবার নির্বাচিত হয়ে শাহাবুদ্দিনের মনোনীত নির্বাচন কমিশনারের লইয়া শপথ করছেন। এর লেগে আগে আপনি ক্ষমা চান, তারপরে শাহাবুদ্দিন চান। সেখানে কি বিএনপি ছিল না? বিএনপি থাকো, বিএনপি তো আপনি বলেন বিএনপি তো শাহাবুদ্দিন চাপুরে আবার বলি বিএনপি থাকলে আপনি আসলেন কিনা সেটা বলেন। আপনি কেন বিএনপি থাকুক, আপনি কেন থাকলেন? রবি ভাই বিএনপি
জাতীয় সরকার করতে দেয় নাই, বিপ্লবী সরকার করতে দেয় নাই, রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় প্রথমে তারা নিষেধ করছিল, তারপরে গণভোট আগে করতে দেয় নাই, যার ফলে পরবর্তীতে করার এখন অনেক কাহিনী শুনতেছি। সুতরাং প্রত্যেকটা কাজের ভিতরে জুলাইতেও প্রথমে জুলাই সনদ ভাই এই সমস্ত কাজ বিএনপি করতে দেয় নাই, তাহলে আপনারা সরকার হইতেন, আপনারা তো সরকার হন নাই। বিএনপির এই কাজগুলি আপনি যেভাবে বলছেন, একটা পক্ষ আপনার মতো একটা পক্ষ যেভাবে বলছেন আপনারা হার্ট, আমি এটা আপনাকে ধরি, আপনি এটা পারেন, এটা আপনার হতেই পারে, কিন্তু ইন জেনারেল পিপল তো আপনার মতো না। বললেন যে এটা তো তারা বিএনপির ক্ষমতা আনতেন, ভোট দিত না। একটা পক্ষ অসন্তুষ্ট, একটা পক্ষ অসন্তুষ্ট, আপনি অসন্তুষ্ট থাকবেই ভাই। গণতান্ত্রিক দেশে একটা পক্ষ সন্তুষ্ট থাকবে, একটা পক্ষ অসন্তুষ্ট থাকবে, এটা তো গণতন্ত্রের বিরোধী। অনেক ধন্যবাদ। আপনি অসন্তুষ্ট থাকতেই পারেন, আর এটা হলো আপনার বক্তব্য। ইন জেনারেল পাবলিক তো মনে করেন 208 থেকে ক্ষমতা। আপনার সময় তারা যদি মনে করতো আপনার এই বক্তব্যগুলি জনগণ যদি খাইতো, জনগণ যদি গ্রহণ করতো, তাহলে তো আপনারা সরকার হইতেন, আপনারা ক্ষমতায় থাকতেন। খায় নাই তো জনগণ, আর এগুলি নেতা সরকারের লাভ নাই। ক্ষমতা তারা আসতে পারে না, আপনারা এসেছেন, কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী না। আরে ভাই আমরা জানি না চিরস্থায়ী, আমাদেরও শিখান। আমরা 5 বার ক্ষমতায় আছিলাম, পার খাইছি, ছেঁচা খাইছি, ঠেতা খাইছি, আমরা গুম হইছি, আমরা হত্যা হইছি, আমরা জানি না, আমাদেরও আপনি শিখান। ঠিক আছে, এই তো বললাম তো যে সংবিধানের দোহাই দিয়ে। আর আমরা তো 5 বার ক্ষমতা আসার আমাদের, আমরা ওনাকে শেষ করতে দেন প্লিজ, তাহলে তো উনি শেষ করতে পারবে না। না ঠিক আছে, আপা রবি ভাইকে দেন, উনি কথা বলুক। না ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু দর্শক নিয়ে তারপরে আসছি। শাহজালাল, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখানে জামাতের যে একজন আছে প্রতিনিধি, ওনাকে উদ্দেশ্য করে আমি বলতে চাই একটা জন্য এখানে জামাতের প্রতিনিধি কেউ, মানে ডাইরেক্ট জামাতের প্রতিনিধি না ওনারা, মানে কথা। আপা শোনেন, আমরা তো বাংলাদেশে, তাই না? বাংলাদেশে কথাতে বোঝা যায় কে কোন পন্থী। ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনাদের নীতি আদর্শ এত নিম্নমানের কেন? আপনি চুপ্পুকে চুপ্পু বলতেছেন, ওনার অধীনে ইলেকশন হয়েছে, ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, পার্লামেন্টে গেছেন, গিয়ে এখন ওনার বিরুদ্ধে যে ঘটনাটা আপনারা ঘটাইছেন এই সংসদের ভিতরে, এটা হচ্ছে আপনাদের অযোগ্যতা। ঠিক আছে, ওইখানে থেকে ওইখানে যেভাবে ইয়ে করছেন, সে এইভাবে এতগুলি আসন নিয়ে যে আপনারা এই যে জামাত এতগুলি আসন পাইবো, এরা কি স্বপ্নে ভাবছিল? আর আপনারা যে এইভাবে দাবি করেন যে জনগণ আপনাদের পক্ষে, জনগণ বিএনপির সকল দাবির সাথে একমত আছে বিলেই এই বিএনপি ক্ষমতায় গেছে। এগুলি একটু গিলুর ভিতরে ঢুকায়েন, শুধু মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি পরে আর মুখে দাঁড়িয়ে রাখলেও হয় না। আপনি আমার গেস্টকে তো অ্যাটাক করতে আসছেন, এটা তো ঠিক না যে আমার সামনে আমার গেস্ট আপনি অ্যাটাক করবেন বারবার প্রতিটা কথায়। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আপনার কাছে শুনতে চাই যে আসলে এখানে যে চুপ্পুকে দিয়ে বলানো হয়েছে, এটা কি চুপ্পু গাদ্দারি করেছে নাকি বিএনপির সফলতা যে বিএনপি আওয়ামী লীগকে একটা অপমানজনক অবস্থায় ফেলেছে? আর চুপ্পুর অবস্থা কি, মানে চুপ্পু তার আগের অবস্থা থেকে ফিরে এসেছে, মানে সে ভুল করেছে এরকম তার আচার আচরণে, যেমন সে জয় বাংলা জায়গায় এখন বাংলাদেশ জিন্দাবাদ বলছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে সরকার লিখে দিচ্ছে সে পড়ছে, এরকম যাই লিখে দিচ্ছে তাই পড়ছে। এরপরে আমার চুপ্পু বলবে আমাকে তো লিখে দিয়েছে আমি পড়ছি, এটা আমার তো পড়ার কথা না ছিল না, বাধ্য হয়েছি। এখন তাই তো তাদের রবি ভাই তাই বলতেছে। আসলে আসলে ভাই আমি বলতে চাচ্ছি, উনি আমাদের অনুশোচনা আসুক, অনুতপ্ত হোক। আমি 18 কোটি জনগণের দেশের প্রধান ছিলাম, কোন এই 18 মাসে ইভেন যে 5ই আগস্টের পরেও আপনি কোনোদিন বলেন নাই অনুতপ্ত। আমি ভুল স্বীকার করছি, আমার সবাইকে চুপ করুন, আমার কিছু বলার নাই, দুঃখিত। আপনারা এইভাবে চলেন, বিএনপি চলতে পারেন, অসুবিধা নাই। মানে আপনার উচিত ছিল যে আমি আসলে করতে পারতাম, চেষ্টা করতে পারতাম। আপনার লজ্জা লাগে না? এটা প্রেসিডেন্ট আপনার এইভাবে গুলি ছুটছে নির্দেশ জনগণের গায়ে, যে গুলি কেনা হয়েছে আমাদের পয়সায় শত্রুকে মারার জন্য, সেই গুলি ছুটছেন আমাদের গায়ে। আপনি সেই প্রেসিডেন্ট, আর তার সবাই গেছেন আপনার, আমার কিছু বলার নাই। আমি রবি ভাই মাপ চাই, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে দিলেন যে আপনি। না, আপনার কাছে আরেকটু শুনবো আমি, ওই যে হাদি হত্যার বিচার নিয়ে একটু শুনতে চাই যে আমি একটু খরচা করি। রবি ভাই ওই জিনিসটা বলছেন যে ওনার একটা, মানে উনি একটা ইয়া করতে গেছেন, যেখানে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, এরপর ডিজিটাল যাইতে হবে কোন খায় সে মুসলিম এলাকা দিয়ে আসছে। আমি তো জানি না, রবি ভাই দর্শন হইতে পারে এটা, বিএনপি দর্শন হইতে পারে এটা, বা তার দিয়ে দর্শন এটা না, অন্য কোনো কারণ থাকতে পারে। আর আমি এখন বলি আপনাদেরকে, শোনেন মনোযোগ দিয়া, আজকের বিচার হইতে আইসিডিতে কেন জানেন? তাদের দায়িত্বে ছিল, খোয়ারে ছিল ওই অফিসার গুলি, আমি ছিলাম এই সময়, যারা যারা ছিল ওই খোয়ারে দায়িত্বে, তাদের বিচার হচ্ছে, তাদেরকে পাওয়া গেছে। সহজ সরল, আমি কি করবো, আমার আগে ছিল, সে বড় আমি কি করব, আমার আগে থেকেই ছিল, ওই জন্য বিচার হইতেছে। আজকে এই যে হাদি হত্যা হইতে পারে বাংলাদেশের মতো জায়গায়,
সব দেশে এরকম দুই একটা ইনসিডেন্ট ঘটে, বাট কাম্য না, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা ছিল, উনি এটা কাজ করেন নাই। বাট এই ঘটনা ঘটার পরে কারা ছড়াইলো? 50 জন লোক নিরাপত্তা লিস্টে আছে, খোঁজ করেন তারা কারা, এদের গানম্যান দেওয়া হবে, এই কাহিনী কারা ছড়াইছে? গোয়েন্দা। তারপরে শুনো, এই যে মেঘালয় যে চলে গেছে, কারা ছড়াইছে? ওই জার্নালিস্ট কারা, খোঁজ করেন। এরপরে হঠাৎ করে জানতে পারি ইলিয়াস আলী, আমাদের ইলিয়াস আলী, উনি বলতেছেন উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছে। এরপর কি বোঝার বাকি আছে নাটক? আমি নাটক পরিষ্কার খোলসা করি, আমার দর্শন থেকে বিশ্বাস হইতে পারে, না হইতে পারে, আমার অ্যাসেসমেন্ট, আমার ভাবনা, আমার অভিজ্ঞতা থেকে বলি, এই লোকগুলি ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল, যাতে পলাতে না পারে, এরা জড়িত। এবং নতুন ডিজিটি যেভাবে দায়িত্ব নিছে, এবং উনি এই পুরানো খোয়ারে মাল নিবেন না, নাহলে উনি পরবর্তীতে ধরা খাবেন। সুতরাং এই দায়িত্ব খালাস করো। যেইভাবে আমাদের সালাউদ্দিন ভাই ভারতে গেছিলেন, যেইভাবে আমাদের অন্যান্য ভাইরা ভারতে গেছেন চুক্তি করিয়া, মানে আন্ডারস্ট্যান্ডিং করে, সেইভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁয়ে, ওইখানে ছাড়া হয়েছে। তাহলে এই লোকগুলি তো অন্য জায়গায় ছাড়া করতে পারতো, বনগাঁয়ে বর্ডারে কেন? যা কারণ ওই জায়গাটা কাছাকাছি সীমান্তে। এবং এখন এটাকে ওই পুলিশের বক্তব্যগুলি দেখেন, মিলবে না, পুলিশের বক্তব্যগুলি মিলবে না, এটা তো কাভার করতে হবে তো ব্যাকডেট দিয়া। রবি ভাই বোঝার কথা, তখন মানুষ বোঝার কথা, ব্যাকডেট দিয়ে কাভার করতে হবে তো। খুনের মধ্যে রাখে একজন দিদি কেমনে নাই, যেই নেওয়ার জন্য এত গন্ডগোল। আজকে পুলিশ এই দায়িত্ব করবে না যে খোয়ারে নিয়ে রাখো 2 দিন পরে বিচার করবো। নো, দে আন্ডারস্টুড যে তাদেরকে দিয়ে খেলা হয়েছে। আজকে সেনাবাহিনী অফিসাররা বসতেছে, এগুলি আমরা নিব না। যারা করছে কাজ, তাদের দায়িত্ব। ওই যে ওনাকে সরাই দিছে, দেখ অফিসার ডিজি দেবে আসো, এই চলে গেছে এমডিতে, মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স। সুতরাং এই খোয়ার দায়িত্ব কে নিবে? সে হয়তো ওই আয়নাগরে ছিল না, যতটুকু মনে হয় জানি অফিসার মেস এলাকায় ছিল। ওইখানে সরানো হয়েছে রাষ্ট্রের স্বার্থে। ডাজন্ট মিন হয়েছে, হ্যাঁ, রাষ্ট্রের স্বার্থে। রাষ্ট্রে এই টাকা কেন নিছে? আপনি তো বিচার করেন নাই, নুরুর গায়ে হাত দেওয়া হয়েছে, কে হাত দিচ্ছে, কেন হাত দিচ্ছে, কোন ক্ষমতা বলে হাত দিচ্ছে? বিচার তো হবে তো। আপনি নিচ্ছেন ভারতের কাছে, দেন ওই নিউজটা দিয়ে ঠান্ডা করলেন আগে আমাদের, আর এরই দায় মুক্ত হলে আমার সময় এটা ছিল না, নতুন নিজে ভাই। তারপর তো দেখবেন কবে দেয়, কখন দেয়, দেওয়া তো কথাই, না দেবে কেন? বন্দি বিনিময় চুক্তিতে স্বীকার করে জানা হবে, ইনশাল্লাহ আসবে। কথা হইলো বাস্তবতা বোঝার চেষ্টা করেন।